দিয়ে শুধু গার্মেন্টস এর মালিকদের স্যাক্রিফাইসে না, গভর্নমেন্টের স্যাক্রিফাইসে না, আমি বলবো ওই যে যারা লেস ফরচুনেট যে লেবাররা আছে তাদের কিন্তু অবদানের দ্বারাই আমরা গার্মেন্টসে কিন্তু উঠে গেছি। সুতরাং এই জাতীয় লেবার জাপান আশা করছে যে 5,000-6,000 লেবার পাবে, যেখানে ওরা 50,000 লেবার পায় না। সুতরাং এই লেবার সাইডটা তাদের অ্যাট্রাকশন, যদি আমরা তাদের ইনফ্রাস্ট্রাকচার দিতে পারি, তাদের সুশাসন দিতে পারি, সে কথাটাও এসে যায়। সুশাসন ছাড়া হবে না। ডুইং বিজনেস লেস কস্টলি হতে হবে। ডুইং বিজনেস, এই ডুইং বিজনেস হলো যেমন আমাদের সততা থাকতে হবে, স্বচ্ছতা থাকতে হবে, অনেস্টি থাকতে হবে। সেগুলো যদি না থাকে, তারা এসে যদি দেখে যে ওয়ান স্টেপের নামে 10টা স্টেপে কাজ করছে। সুতরাং আমরা তো বলি যে বিওআইতে 1 স্টেপ আছে, যে দেখেন সেখানে কত রকমের স্টেপ আছে, নিজেরাই বলতেছি। এইটা যদি জাপানিরা এসে দেখে যে একটা কাজ করতে 10 জায়গা ঘুরতে হয়, তো যাবে না। সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী তারা চেয়েছে যে আমরা এক জায়গায় নক করব এবং এক জায়গায় বসেই আমাদের সবগুলো আপনারা সমাধান করে দিবেন। সুতরাং আমরা আশা করছি যে বাংলাদেশের কাছে যা তারা চাচ্ছে এগুলো যদি দিতে পারি, তাহলে অতি শীঘ্রই আমরা একটা ভালো অবস্থানে আসতে পারবো ইনভেস্টমেন্টের ব্যাপারে। তবে ইনভেস্টমেন্ট একদিনে তো হবে না, সুতরাং ইনভেস্টমেন্টের টাইম লাগবে। এই টাইমটা কিন্তু উই ক্যানট ওয়েট মোর টাইম, উই ক্যানট ওয়েট ফর লং টাইম। সুতরাং এটা এসে যাবে এবং আমরা আশা করছি ব্যাংকিং সাইডও এখন অনেক স্টেবল। এবং আপনি দেখেছেন যে সারা বিশ্বে ব্যাংক পড়ে গেছে, কিন্তু বাংলাদেশের ব্যাংক কিন্তু পড়েনি। কিন্তু সমালোচনা থাকবে, অনেকে বিনা পয়সায় ব্যাংকের টাকা চায়, সুদ বেশি, কিন্তু সুদ বেশি তা দিয়ে তো আপনি করেন নাই। ব্যাংকে তো ক্লাসিফাইড হয়ে গেছে বহু টাকা, হাজার হাজার কোটি টাকা ক্লাসিফাইড হয়ে গেছে। তার অর্থ আপনি তো খালি বলতেছেন সুদ বেশি, বলে সুদ বেশি দিতে পারিনি। আমরা এখন ব্যাংকরা কি করছি, অনেকগুলো টাকা বলি আপনি আসলটা দেন, সুদ চাই না, তবু আসলটা দেন। আসলটাও তো দিতে আসে না, কেননা অনেকেই আমরা কানাডায় বাড়ি করেছি, আমরা ইসে বাড়ি করেছি, মালয়েশিয়ায় সেকেন্ড হোম করেছি, কানাডায় সেকেন্ড হোম করেছি। আমার একদিন ওই 111 জিজ্ঞেস করছিল, আমরা শোনেন ভাই, আমি তো ব্যবসা করি 45 বছর, আপনি যদি সারা বিশ্বে ইনক্লুডিং ইন্ডিয়া আমার একটা অ্যাকাউন্টও পান, তাহলে আমি আমার সব আপনার দিয়ে দেবো। কিন্তু আমাকে যদি গতিধারাই হয় যে কানাডায় বাড়ি করব, মালয়েশিয়ায় বাড়ি করব, ইংল্যান্ডে বাড়ি করব, তাহলে তো এই টাকা নিয়ে যাবেন, ব্যাংকে তো ফেরত দিবেন না। ব্যাংক ফেরত না দিলে আমরা ব্যাংকাররা কি করে ব্যাংক চালাবো? সুতরাং এসব চিন্তা করতে হবে। সব মিলিয়েই কিন্তু আমাদের আসল কথা, একটা কথাই বলি, আমাদের মনোভাবের চেঞ্জ করতে হবে। সেই বড় কথা, দেশপ্রেম আমাদের ভিতরে থাকতে হবে। আমার যা আছে এটা আমি বলি না, আমাদের থাকতে হবে বলি। থাকে যদি, তাহলে সব সমস্যার সমাধান হবে যদি দেশকে ভালোবাসি এবং মানুষকে ভালোবাসি। এটাই আমার কথা। ধন্যবাদ। আমাদের সাথে আরেকজন দর্শক আছেন, আমরা একটু ফোনটা নিয়ে নিই। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। আমি বগুড়া থেকে আমজাদ হোসেন বলছি। জি, আমার প্রশ্ন হচ্ছে ডক্টর হাসান এইচ মনসুরের কাছে। জি, একজন বিদেশি অর্থনীতিবিদ, প্রখ্যাত অর্থনীতিবিদ ডক্টর রাগনার মার্কস বলেছেন যে ইনভেস্টমেন্ট বাড়াতে হলে একটা দেশে একটা বিগ পুশ দরকার, মানে একটা বড় ধাক্কা দরকার। সেই বিগ পুশটা বাংলাদেশের ক্ষেত্রে কিভাবে আসতে পারে বা হতে পারে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। ধন্যবাদ, ভালো প্রশ্ন। কারণ আমরা এখন একটা স্থবিরতার মধ্যে আছি এবং স্থবিরতাটা আমাদের কাটিয়ে উঠতে হবে। সেটা অনেকভাবে হতে পারে। একটা হতে পারে যে সরকার নিজেই একটা ইনিশিয়েটিভ নিতে পারে কনসেন্ট্রেটেড অ্যাটেনশন দিয়ে। যেমন কনসেন্ট্রেটেড অ্যাটেনশন বলতে আমি যেমন প্রথম থেকেই বলে আসছি সরকারের প্রতিনিধিদেরকে যে আপনারা ইমিডিয়েটলি একটা বড় একটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্ল্যান হাতে নেন, নিজেরাই $10 বিলিয়ন একটা প্রকল্প, হয়তো 20টা প্রজেক্ট বা 15টা প্রজেক্ট হাতে নেন এবং কাজ শুরু করে দেন 6 মাসের মধ্যে। দেখবেন যে একটা কর্মযজ্ঞ শুরু হয়ে যাবে। কিন্তু এখন পর্যন্ত কিন্তু সেটা হয়নি। আরেকভাবে হতে পারে, সেটা হচ্ছে যে এই জাপানের মতো বা চায়নার মতো ইনিশিয়েটিভ গুলোকে যদি আমরা ওটাকে ট্রান্সলেট করতে পারি ইনটু রিয়েল লাইফ অ্যাকশন। ইনভেস্টমেন্টের একটা দিক হচ্ছে যে ইনভেস্টমেন্ট সময় সাপেক্ষ ব্যাপার, আর একটা ভালো দিক হচ্ছে যেটা একটা সেন্টিমেন্টের ব্যাপার। সেন্টিমেন্টটা কিন্তু আজকে হতে পারে যদি আমি মনে করি যে সব ইনগ্রেডিয়েন্টস গুলো ইন প্লেস ফর এ গুড স্যুপ টু বি রেডি। যদি আমি মনে করি তাহলে কিন্তু আজকে থেকে কর্মযোগ্য শুরু হয়ে যাবে। কিন্তু আমি যদি মনে করি যে এই স্যুপটা দেরি হতে লাগবে 5 বছর, তাহলে কিন্তু সেন্টিমেন্টটা নেগেটিভ হয়ে যাবে। তখন বলবে ঠিক আছে দেখি, জাপান নিজেদের বিনিয়োগ, ওটা বহু দেখেছি, ভারত থেকে তো বিনিয়োগ আসলো, কত কিছু হলো, 5 বছর মনমোহন সিংও চেঞ্জ হয়ে গেল, কিন্তু কিছুই হলো না। ইফ দ্যাট ইজ দ্য ইন্ডিয়ান এক্সপিরিয়েন্স, যদি ট্রান্সলেট হয় ইন্টু জাপানিজ এক্সপিরিয়েন্স, তাহলে কিন্তু কর্মযোগ্য হবে না। কাজে আমি বলছি যেটা, যে বিগ পুশের প্রয়োজন আছে, এবং যে কারণে আমেরিকার মতো দেশ যখন এই গ্লোবাল ইকোনমিক ক্রাইসিস হলো, তারা কি করলো? হোয়াট দে ডিড ওয়াজ এ বিগ পুশ।
তারা মানি, কস্ট অফ মানি একেবারে জিরো করে দিল। তারা একেবারে বড় রকমের ইনভেস্টমেন্ট প্রজেক্ট নিয়ে রাস্তাঘাট বানানো শুরু করে দিল। দ্যাটস এ বিগ পুশ। তো বিগ পুশের প্রয়োজন আছে যখন অর্থনৈতিক স্থবিরতা বিরাজ করে। আমাদের এখন মনে হয় সেটা সময় এসেছে। ডক্টর মনসুর, আরেকটি বিষয় আমি আপনার দৃষ্টি আকর্ষণ করব। এই জাপানি প্রধানমন্ত্রীর সফরে যে একটা বিষয়ে আলোচনা হচ্ছে, বিগ বি, অর্থাৎ আমাদের বঙ্গোপসাগরকে ঘিরে বে অফ বেঙ্গলকে ঘিরে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট, যেখানে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার মিলিয়ে বন্দর, গভীর সমুদ্র বন্দর থেকে শুরু করে অনেক কিছুই। এইটার ব্যাপারে আপনি যদি একটু সাধারণ দর্শকদের জন্য একটু বলেন। বিগ বিতে এটা কিন্তু শুধুমাত্র বাংলাদেশ সেন্ট্রিক না, এটা বাংলাদেশ, মিয়ানমার, ইন্ডিয়ান ইস্টার্ন কোস্টা এবং শ্রীলঙ্কা, এগুলো মিলে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভও বলা যেতে পারে এটাকে। এই পুরো জিনিসটাই কিন্তু বে অফ বেঙ্গলকে ঘিরে। এবং জাপানিরা যেটা দেখছে, যেটা আকরাম ভাই বলেছেন, যে তারা দেখছে এখানকার শ্রমিকদের দক্ষতা আছে কিন্তু তাদের মজুরি কম। ফলে আমাদের যে ক্যাপিটালটা আছে, ক্যাপিটালটা আমেরিকাতে ইনভেস্ট করে এখন কোনো লাভ নাই, কারণ ইন্টারেস্ট রেট হচ্ছে 0.5%। ওই 0.5% ইন্টারেস্ট দিয়ে তারা পেনশন দিতে পারবে না। কাজে তাদের এই বিনিয়োগকে, সেভিংসটা, তাদের যে বড় রকমের উদ্বৃত্ত সেভিংস আছে, সেটাকে তাদের খাটাতে হবে। সেটা এতদিন তারা চায়নাতে খাটিয়েছে, দ্যাট ওয়াজ ভেরি প্রফিটেবল। চাইনিজ রিটার্ন ওয়াজ ভেরি হাই, দে ভেরি স্যাটিসফাইড। কিন্তু চায়নাতে আর বেশি বিনিয়োগ করা যাবে না, কারণ স্ট্র্যাটেজিক্যালি চায়না ইজ এ কম্পিটিটর অ্যান্ড এন এনিমি অ্যাজ ওয়েল পটেনশিয়াল। এবং চায়নার ম্যান পাওয়ার মানে ওটা বেড়ে গেছে। কিন্তু রিসেন্টলি যেটা হয়েছে, ওই যে আইল্যান্ড নিয়ে যে তাদের মধ্যে যে একটা বিরাট সংঘাত, যেটা একটা যুদ্ধও হয়ে যেতে পারে, সেই বিষয়ে কিন্তু তারা খুব সচেতন। এবং সেটার জন্যই তারা এখন সাউথ এশিয়াকে দেখছে, কারণ ইস্ট এশিয়াতে অলরেডি জাপানিজ ইনভেস্টমেন্ট ইজ কোয়াইট ডোমিনেন্ট। সাউথ এশিয়াতে জাপানি ইনভেস্টমেন্ট আছে, কিন্তু ইটস নট দ্য ডোমিনেন্ট ইনভেস্টমেন্ট। আমাদের সাউথ এশিয়া কিন্তু জাপান কোনো জায়গায় নাম্বার 1 না। এখন এটা বিগ বি এর মাধ্যমে তারা এটাকে চেঞ্জ করার চেষ্টা করছে। এটা যদি সাকসেসফুল হয়, আমরাও বেনিফিশিয়ারি হব, ভারতও হবে, মিয়ানমার এবং শ্রীলঙ্কা সবাই বলছেন। বিগ বির ভিতরে আমাদের সাউথ ইস্ট এশিয়ার কান্ট্রি, স্পেশালি বাংলাদেশ, এইটা তারা দেখছে, দূর থেকেই দেখছে। এবং আপনার এটা আবার বেশি হয়েছে যখন, এটা হয়েছে যে আমরা মায়ানমারের কাছ থেকে যে সমুদ্র সীমা পেয়েছি, ইন্ডিয়ার কাছ থেকে যে 29,000 পেলাম, এরপরে যদি আপনি উপর থেকে বার্ডস আই দিয়ে বাংলাদেশের এটা দেখেন, ইট ইজ লুক ইমপ্রেসিভ, ভেরি ইমপ্রেসিভ। এবং তখনই তারা দেখে বলে, এই তো দেশ, এখানে ডিপ সি পোর্টও হতে পারে, এখানে যে কোনো পাওয়ার হাউস হতে পারে, এখানে আমাদের গ্যাসের যে প্লান্টও হতে পারে, সুতরাং এখান থেকে ট্রানজিট হতে পারে। সুতরাং এই সব দিক দিয়ে চিন্তা করে বাংলাদেশের স্ট্র্যাটেজিক্যাল পজিশন, আমাদের যে একটা কৌশলগত অবস্থান, এইটা কিন্তু আমাদের সহায়ক শক্তি হিসাবে কাজ করছে। আমি অধ্যাপক মান্নান আপনার কাছে আসবো, যে বেসিক যে কিছু সমস্যা, একটা হচ্ছে দুর্নীতি। দুর্নীতি যদি কমানো না যায়, বা এই জাতীয় বিনিয়োগের ক্ষেত্রে যদি আবার সেই আমরা দুর্নীতির জালে জড়িয়ে যাই, সেটা তো তাহলে খুবই খারাপ হবে। এটি একটা। এবং রাজনৈতিক স্থিতিশীলতা বা একটা যে নীতি ধারাবাহিকতার দরকার, এই বিষয়গুলো যদি আমরা খুব স্পষ্ট করতে না পারি। ধন্যবাদ। আসলে মুর্শেদ, প্রথম আমি শেষেরটা দিয়ে শুরু, নীতির ধারাবাহিকতা। বাংলাদেশ হচ্ছে বিশ্বের সম্ভবত একমাত্র দেশ যেখানে সরকার পরিবর্তন হলে দেশের ইতিহাস পরিবর্তন হয়েছে। আপনাদের নীতির কথা বলছি। হ্যাঁ, এখন নীতি আপনাকে, যদি আপনার সরকার পরিবর্তন, নীতির পরিবর্তন হয়, তাহলে বিনিয়োগ, আমি অর্থনৈতিক ছাত্র হিসেবে বলি, বিনিয়োগ করতে সবসময় দেশের মানুষ, দেশের বিনিয়োগকারী হোক, বাইরের বিনিয়োগকারী হোক, সবসময় সে দ্বিধান্বিত থাকবে। আপনি ভারতবর্ষে দেখেন, কংগ্রেস গেল না বিজেপি আসলো, এটা বড় কথা না, তারা সবসময় তাদের দেশের অর্থনীতিটাকে সামনে রেখেছে। এবং সামনে রেখেছে বলেই যেই মোদীকে যুক্তরাষ্ট্র ভিসা দিতে অস্বীকার করেছে, এখন যুক্তরাষ্ট্র অপেক্ষা করছে মোদী কখন যুক্তরাষ্ট্রে যাবে। এবং মোদী সম্প্রতি জাপান গিয়েছিলেন, এবং কি কথা হয়েছে এখানে, কোনো রাজনীতির কথা হয়নি, কথা হয়েছে মোদী ব্যবসা, জাপানের ব্যবসা কিভাবে ভারতবর্ষে আনবে, কিভাবে গুজরাটে নিয়ে যাবে, ভারতবর্ষে আনবে। সুতরাং নীতি যদি আপনি 5 বছর অন্তর অন্তর নীতি পরিবর্তন করেন, তাহলে একটা ডিস্টেবিলাইজড একটা অর্থনৈতিক অবস্থা সৃষ্টি হবে। এখন আকরাম ভাই যে কথাটা দিয়ে শুরু করেছিলেন, কেন বিনিয়োগ করতে আসবে জাপান, সেটি ডক্টর মনসুর বলেছেন, উনিও বলেছেন। একটা হচ্ছে জাপান বাংলাদেশের জন্মলগ্ন থেকে একটি খুব গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট পার্টনার, বন্ধু দেশ, সবচেয়ে বেশি
আমাদের স্বাধীনতার পরপরই দেশকে পুনর্গঠন করার জন্য সহায়তা দিয়েছে সোভিয়েত ইউনিয়ন এবং ভারতবর্ষের পরে কিন্তু জাপান। এখন জাপানে কিন্তু কৃষিটা কখনো অর্থনীতিতে একটা বড় চালিকা শক্তি ছিল না, কারণ জাপানে প্লেন ল্যান্ডের সংখ্যা পরিমাণ খুব কম, পাহাড়ি এলাকা, এবং তাদের সবসময় হিস্টোরিক্যালি তারা ক্ষুদ্র কুটির শিল্প আপনার তাদের জোর দিয়েছে। এবং ওই যে ভাই খুবই গুরুত্বপূর্ণ বিগ পুশটা কি হবে, জাপানে আপনি জানেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রে যে দুটো আণবিক বোমা ফেললো সেটা কোনো মিলিটারি ইনস্টলেশনে ফেলে নাই। নাগাসাকি এবং হিরোশিমা দুইটাই ছিল শিল্প কারখানার এলাকা, শহর, মানে শিল্প কারখানার ইনফ্রাস্ট্রাকচারটাকে ধ্বংস করার জন্য যুক্তরাষ্ট্র ইচ্ছা করে ওই দুইটা শহর বোমাটা ফেললো। সেই জাপান কিন্তু 70 দশকের মাঝামাঝি সময় পর্যন্ত এসে আবার ফিনিক্স পাখির মতন জন্ম হলো। এখানে কিন্তু বিগ পুশটা কাজ করেছে। সেই বিগ পুশটা কাজ কি ছিল? সরকারের সহায়তা। সরকার বিকেম এ পার্টনার, কারণ মানুষের ওখানে তখন ওই পুঁজিটা ছিল না। সরকার বলছে আসো তোমরা কাজ করো, পুঁজি আমরা দিব। হ্যাঁ, সেখানে ওই সরকারি পুঁজি, সরকারি সহায়তা। এখনো জাপানে কিন্তু খুব কদাচিৎ আপনি শ্রমিক অসন্তোষ দেখবেন। কেন দেখবেন না? কারণ হচ্ছে জাপানে শ্রমিকদের যখন মজুরি নির্ধারিত হয় সেটা একটা ফেস্টিভ্যালের মতন হয়। সেখানে সরকারও অংশগ্রহণ করে, শ্রমিক নেতারাও অংশগ্রহণ করে, উদ্যোক্তারাও অংশগ্রহণ করে। সুতরাং এটা সকলে একটা আনন্দ ফুর্তির মধ্যে যে আপনার যে শ্রমের যে খরচ সেটাকে তারা দেয়। সুতরাং জাপান এখন বলছে এখন তাদের আর ওই দেশে কোনো জিনিস উৎপাদন করার সময় বলবো না, সুযোগ আর নাই, কারণ উৎপাদন খরচ অনেক বৃদ্ধি পেয়েছে, লেবার কস্ট অনেক বৃদ্ধি পেয়েছে। জাপানে গেলে দেখবেন যে আপনার খরচ কিরকম হয়। হ্যাঁ, যে বার্গার আপনি জাপানের বাইরে এসে হংকং এ $2.5 $2 কিনতে পারেন, সেটা জাপানের $30 থেকে $45 কিনতে হয়। সুতরাং জাপানের কোনো জিনিস উৎপাদন এখন হয় না। নিজের দেশের জন্য কিছু উৎপাদন হয়, কিন্তু বাইরে যদি আপনি রপ্তানি করতে চান তাহলে ভিন দেশে রপ্তানি করতে হবে, তৈরি করতে হবে। সেটা বাংলাদেশ হতে পারে। কেন হতে পারে? আকরাম ভাই খুব সুন্দর করে বলেছেন, কারণ বাংলাদেশ নেপালের চাইতে একটা অ্যাডভান্টেজেস পজিশন আছে। আমাদের সমুদ্র আছে, আমাদের ভুটানের চাইতে আমাদের একটা অ্যাডভান্টেজ আছে, মঙ্গোলিয়ার থেকে আমাদের অ্যাডভান্টেজ আছে। একটা কথা হচ্ছে আমাদের শিক্ষা এখন প্রসারিত হচ্ছে, হয়তো এটার গুণগত মান নিয়ে আমরা বিতর্ক করতে পারি। আমার স্কিল ডেভেলপমেন্ট হয়তো কাঙ্ক্ষিত লেভেলে যাচ্ছে না, কিন্তু কিছু স্কিল তো ডেভেলপমেন্ট হচ্ছে। হ্যাঁ, এই যে একটু আগে আপনি নিউজে পড়লেন বাংলাদেশ, আমরা 7.5 কোটি মানুষকে খাওয়াতে পারতাম না, এখন 50,000 টন খাদ্য আমরা শ্রীলঙ্কায় রপ্তানি করছি। আলু 100 টন, 1 লক্ষ টন আমরা সোভিয়েত ইউনিয়নে রাশিয়াতে রপ্তানি করছি। এটিখানে চারটিখানি কথা না। বাংলাদেশ কিন্তু এখন পৃথিবীতে চাল উৎপাদনের ফোর্থ কান্ট্রি চাল উৎপাদনের ক্ষেত্রে, এবং বিশ্বে খুব কম দেশে আছে নিজের খাদ্য নিজে উৎপাদন করতে পারে। যে দেশ নিজের খাদ্য নিজে উৎপাদন করতে পারে এটা একটা অসাধ্য সাধন করতে পারে। আমরা যদি সে অসাধ্যটা সাধন করতে পারি তাহলে আমরা বিদেশি বিনিয়োগ কেন দেশে আনতে পারবো না, দেশের বিনিয়োগকারীদের কেন উৎসাহিত করতে পারবো না? এটা আমার কাছে বোধগম্য না। এটার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পূর্ব শর্ত হচ্ছে এখানে আপনার সুশাসন দরকার, দুর্নীতি মুক্ত একটি প্রশাসন দরকার। এবং দুর্নীতি কিন্তু বাংলাদেশের 95% লোক করে না, ওই 5% লোকই করে, কিন্তু 95% মানুষ এটা শিকার হয়। দেশের মানুষ শিকার হয়, বিদেশি মানুষ শিকার হয়। সেটা আপনি ট্রেনের টিকিট কাটতে যান, সেখানেও দুর্নীতি আছে। ওই বললেন যে ওয়ান স্টপ, আকরাম ভাই বললেন যে ওয়ান স্টপ সার্ভিস এখন ডেড স্টপ সার্ভিস হয়ে যায়, তখন আকরাম ভাই বিনিয়োগ করতে যাবেন না, আর বিদেশিরা তো কথা বাদই দিলাম। আবার এই কস্ট অফ ক্যাপিটাল, আকরাম ভাই এটা আমার বিরুদ্ধে যাচ্ছে কথাটা, যে উনি বলছেন যে আমরা কম মূল্যে ক্যাপিটাল পাই। হ্যাঁ, কম মূল্যে মানে কি, ওনারা আমাদেরকে সুদটা কম দেন, 8% দেন, ওনারা 16% দেন। 8.75% এখন কমে দিছে অনেক, কেননা 10-12 আমরা 16 দিতাম, 13 আমরা 16 দিতাম, 17 দিতাম, এখন 16%। ওনারা তো ব্যবসা করবেন, 10-14 দিই। আকরাম ভাই আপনারা তো ব্যবসা করবেন, আপনারা নেবেন। আপনারা যদি ঋণ খেলাপিটা কমাতে পারেন, বললাম ঋণ খেলাপি এটা কিন্তু আমি করি না, এটা ডক্টর হোসেন মনসুর, এবং এখানেও সুশাসনের প্রশ্ন। ব্যাংকিং ক্ষেত্রে সুশাসনের প্রশ্ন। আমরা আমাদের আর আজকে সময় নেই, আমরা আশা করব যে আমাদের যে সীমাবদ্ধতাগুলো আছে সেগুলো কাটিয়ে উঠে আমরা শিগগিরই বিনোদনের যে বিগ পুশ, সেই বিগ পুশের দিকে এগিয়ে যাব, এবং বাংলাদেশ আগামীতে
নিশ্চয়ই একটি স্বনির্ভর আমরা তো সেই আশাই করছি যে বাংলাদেশ উন্নত দেশে উন্নয়নশীল, অবশ্যই। উন্নত দেশ এবং উন্নত আর দেশে কয়েক বছর পর আজকে- বাংলাদেশ কিন্তু এলডিসি থেকে চলে যাবে। 5-year প্ল্যানের মিটিং এ গিয়েছিলাম, সেখানে এটাই হয়েছে যে বাংলাদেশ এখন প্ল্যান ওয়েতে যাবে এবং তারা পরিকল্পনা করবে এবং তাদের সামনে জননেত্রী শেখ হাসিনার ভিশন আছে, ভিশনকে সামনে রেখে তারা 5-year প্ল্যান করবে এবং সেটা বাস্তবায়িত করবে, এই প্রত্যাশা আমরা রাখি। আমরা সেই প্রত্যাশা রেখে আজকে শেষ করছি আজকের আলোচনা। আপনাদের অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।